নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা ডেলি কুকিংয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, কেমন আছেন? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে আবারও দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না দুটো পুরো ফাটাফাটি হবে, তো দেখতে থাকুন ভিডিওটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে রান্না করব নিরামিষ কচুর শাক। তার জন্য নিয়ে নিলাম, দেখুন কচুর শাকগুলো কি সুন্দর, পুরোপুরি ফ্রেশ কচুর শাকগুলো। এরপর আমি কি করলাম, কচু শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে এরপর আমি সিদ্ধ হতে দেবো। তো কচু শাকগুলো দেওয়ার পরে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, মানে নুনটা বুঝেই দিতে হবে, নাহলে বেশি নুন হয়ে যেতে পারে। তো কচু শাকে তো জল দিতে লাগে না, এমনিতেই কচু শাক সেদ্ধ হলেই তার থেকে জল বেরোবে। আর এইদিকে চলে এলাম, আজকে বানাচ্ছি কিন্তু পটল চিংড়ি। তার জন্য বসে পড়লাম পটল নিয়ে। তো সমস্ত পটলগুলো কেটে কুটে নেব। পটলের সাথে দেব আলুও কেটে নেব। আর যা যা মশলাপাতি লাগে পটল চিংড়ি বানাতে গেলে সেসব সমস্ত কিছু আমি কেটে তারপরে সোজা চলে যাব রান্নাঘরে। পটল চিংড়ি বানাতে গেলে কিন্তু অবশ্যই চিংড়ি মাছ লাগছে। তো চিংড়ি মাছগুলো ওর বাবা বাজার থেকে নিয়ে এসেছিল। এরপর মানে চিংড়ির পিঠে যে মানে কালো যে ময়লাগুলো থাকে, সেই ময়লাগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে রান্নাঘরে রেখে দিয়ে চলে এসেছি পটল কাটার জন্য। আর তারপর আমি এইসব সবজি কাটা হলে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করব। তাহলে চলুন ভিডিওটি দেখতে থাকুন। সমস্ত কিছু কেটে রেখে দিয়ে চলে এলাম রান্নাঘরে। এই যে দেখুন কচু শাকটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন কতটা জল বেরিয়েছে। এরপর কি করব, এই জলটাকে কিন্তু ফেলে দিতে হবে, নাহলে এই জলটা যদি আমি শুকিয়ে দিয়ে পুরোপুরি রান্না করতে যাই তাহলে গলা কিন্তু চুলকাতে পারে। অবশ্যই কিন্তু আপনারা এই জলটাকে ফেলে দেবেন। তা চলুন আমি একটা চুপড়ির মধ্যে দিয়ে ছেঁকে দিই। এই যে দেখুন ঢেলে দিলাম। এরপর এই জলটা যে এক্সট্রা জলটা বেরিয়েছে, এই জলটা কিন্তু আমি ফেলে দেবো। একদম কিন্তু ভুলেও এইরকমই রান্না করে খাবেন না, এই জলটা কিন্তু ফেলে দেবেন, অবশ্যই ফেলবেন, নাহলে গলা চুলকাবে। যাই হোক, কচুর শাকে দেওয়ার মতন আজকে মাছের মাথাও নেই, চিংড়ি মাছ আছে কিন্তু পটল চিংড়ি বানাবো, তাই জন্য আর কচুর শাকে দিলাম না। এই যে দেখুন চিংড়ি মাছটাকে এখন মেরিনেট করব। তো চিংড়ি মাছে দিয়ে দিচ্ছি নুন, যতটা লাগবে নুন দিলাম, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এরপর আমি চিংড়ি মাছটাকে মেখে সাইড করে রেখে দেবো। তো চিংড়ি মাছটা তো আমি মেখে নিয়েছি, এরপর ওইটাকে সাইড করে রেখে দিয়ে চলে এলাম এবারে আলু পটল ভাজবো। তার জন্য কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। গরম করার পর দিয়ে দিলাম সরিষার তেল। সাদা তেলে করলে ভালো লাগবে না, তাই জন্য সরিষার তেল দিলাম। এরপর এখন পরপর ভাজতে থাকবো। প্রথমে আলুটা ভেজে তুলে নেব, তারপরে আমি পটলটা ভাজবো। তো আলু ভাজাতে একটুখানি নুন দিলাম আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিলাম। তারপরে এখন নাড়াচাড়া করে আলুটাকে একটু ভেজে তুলে নেব। বন্ধুরা, এই যে দেখুন আলু ভাজা পুরোপুরি হয়ে গেছে। তো এরপর আমি আলুটাকে তেল থেকে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি এখন কি করব, পটলগুলো ভেজে নেব। তো পটলে আর আমি নুন আর হলুদে কোনো দিচ্ছি না, ওই তেলের মধ্যেই আছে নুন আর হলুদ, তাতে করেই পটলটা আমার আজকে ভাজা হয়ে যাবে। সঞ্চয় করছি তাই জন্য। যাই হোক, এরপর পটল ভাজতে দিয়ে এখন চলে গেলাম পেঁয়াজ কাটার জন্য। তো পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম, পেঁয়াজটা আর কাটিনি তখন। তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন কি করলাম, পেঁয়াজটা কেটে নেব। তারপর আবার মশলা বাটতে হবে পটল চিংড়ি বানানোর জন্য। এই যে দেখুন পটল ভাজাটাও কমপ্লিট হয়ে গেল। এরপর চলে যাব মেন জিনিস ভাজার জন্য। ব্যাস, এখন ভেজে নেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো বেশি লালচে করে বা বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, নাহলে খেতে যখন খাবেন তখন রবারের মতন লাগবে। তাহলে চিংড়ি মাছটা ওইদিকে ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি মশলাটা বেটে নিই। ওই আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব একসাথে বেটে নেব, দিয়ে রান্না করব। ওই যে দেখুন খালি আদাটা থেঁতো করেছি, এদিকে চিংড়ি মাছটাও আমার ভাজা হয়ে গেছে। তো চিংড়ি মাছটাকে তুলে রেখে দিই, তারপরে আমি মশলাটা বেটে নেবো। না হলে এই যে দেখুন এমনি গরম গরম চিংড়ি মাছের গন্ধ শুনলেই মনে হচ্ছে যেন একটা মুখে আমি ফেলে দিই। যাই হোক, আমার ছোটো ছেলে এসে একটা চিংড়ি তুলে নিয়ে চলে গেছে, ও গন্ধ শুনে চলে এসছে। বড়টা এখন অবধি আসেনি, ছোটোটাই জাস্ট খেয়ে চলে গেল। ও নিজেই এসে হাত বাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। একটা কাঁচা লঙ্কা দিলাম, নাহলে ছোটো ছেলে আমার খেতে পারবে না। আর এই লঙ্কাগুলো কিন্তু না প্রচুর ঝাল, ওই মোটা মোটা লঙ্কাগুলো কী নাম আমি জানিও না। যাই হোক, কিন্তু প্রচুর ঝাল, তাই জন্য একটা কাঁচা লঙ্কা দিয়েছি। ব্যাস, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে বেটে নিয়েছি। এরপর চলুন রান্নাটা শুরু করি। অনেকটা বেলা হয়েছে, গরমও করছে, আমি রান্নাঘরে দাঁড়াতেও আমার ভীষণ কষ্ট হচ্ছে। তাহলে চলুন দেখি কিভাবে আমি রান্না করি।
দেখুন আমি কি রান্না আদৌ করতে পারি নাকি করতে পারি না। এই যে ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এখন দিয়ে দিলাম। তো মশলাটা এখন একটুখানি ভেজে নেব যাতে সমস্ত মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এরপর আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো নয়, এটা হচ্ছে জাস্ট কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর হলুদের গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে মশলাটাকে কষে নেব। যত মশলা কষা হবে কিন্তু না খেতেও মানে সব কিছু রান্নার স্বাদটাও বাড়ে। এরপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি, টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে নিয়েছি। টমেটোটা একটুখানি না নুন দিয়ে দিলাম, যাতে কী হবে টমেটোটা একটু নরম হয়ে যাবে। এই যে মশলা থেকে পুরো তেল ছেড়ে এসেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটল। বেশ এখন কষবো 2 থেকে 4 মিনিট, ঢাকা দিয়ে দিয়ে কষবো। কষা হয়ে গেছে, ওরা সেই ঢাকা যেটা দিয়েছিলাম সেটা কিন্তু ক্লিপটা নিইনি, যাই হোক ঢাকা দিয়ে দিয়ে কষেছিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন জল, আর বেশি জল দেব না, যেহেতু একটুখানি মাখো মাখো রাখবো, তাই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু এই সময় একটু নুনটা টেস্ট করে নেবেন, নুনটা একটু কম বেশি হতেও পারে। জল দেওয়ার পরে জলটা মানে ঝোলটা ফুটে উঠেছে, এরপর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। বেশ দারুণ একটা কিন্তু গন্ধ বেরিয়েছে। যাই হোক রান্নাটা পুরোপুরি এখন একটুখানি 5 মিনিট ফুটে নিলেই রান্না আমার পুরোপুরি কমপ্লিট। ঢাকা দিয়ে রেখে দিলাম কিন্তু একটু, যাতে যাতে কি হয় কালারটা একটু সুন্দর করে আসে। এই যে দেখুন ঢেলে নিচ্ছি, রান্না পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে। ব্যাস এরপরে চলে যাব কচুর শাক রান্না করার জন্য। এই যে দেখুন কালারটা দেখে কি সুন্দর লাগছে না। বাস একটা রান্না কমপ্লিট হলো। এরপর কচুর শাকটা বানাবো পুরোপুরি নিরামিষ। তেলের মধ্যে দিলাম কি বলুন তো 5 ফোড়ন দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর চেরা কাঁচা লঙ্কা। ব্যাস এইসব মশলাগুলোকে লালচে করে একটু ভেজে তুলে নেব, মানে তুলবো না, ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচুর শাক। বেশ আর কিছুই লাগবে না, এই তাতেই যা খেতে সুন্দর হয়েছিল, মানে খুব দারুণ হয়েছিল কিন্তু খেতে এই কচুর শাকটা। কোনো মাছের মাথাও লাগবে না, চিংড়ি মাছও লাগবে না, এইরকমই করে খাবেন। বেশ দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো চিনি, আর নুন একটু দিলাম, সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। এরপর 2-4 মিনিট রান্না করলেই নিরামিষ কচু শাক পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে যাবে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বানিয়ে খাবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তাহলে বন্ধুরা আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে টাটা।